2020 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার অন্তরের স্নেহ, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা শিক্ষাক্ষেত্রের প্রথম বড় পরীক্ষার গণ্ডি পেরিয়ে এলে, আর ঠিক একই সময়ে সারা পৃথিবীর মানুষ তাদের জীবনযাপনের এক বড় পরীক্ষার সম্মুখীন। এই পরীক্ষাতেও আমরা নিশ্চয়ই উত্তীর্ণ হব আমাদের মানসিক দৃঢ়তা, সচেতনতা আর ধৈর্য দিয়ে। সারা পৃথিবীর সকলের এখন একটাই প্রার্থনা, আবার ফিরে আসুক স্বাভাবিক ছন্দময় জীবন, আসুক ফিরে নতুন ভোর। চলো এই প্রার্থনা নিয়ে আমরা প্রবেশ করি আমাদের ক্লাসরুমে। অদ্ভুত লাগছে যে আজ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস নিতে শুরু করছি, অথচ আমার সামনে নেই সেই বেঞ্চে নতুন মুখগুলো, উৎসুক মুখগুলো, নতুন স্কুলে আসা, নতুন উদ্দীপনা, আগ্রহ। তবে আমি জানি আমি মানুষ চোখেই তোমাদের দেখতে পাচ্ছি। চলো এবার আসি আমার বিষয়ে। অর্থনীতির শিক্ষিকা হিসাবে আমি এই বিষয়ে দুটো কথা অতিরিক্ত বলবো। প্রথম হচ্ছে যে তোমরা কখনো কখনো শুনতে পারো যে বিষয়টি অপেক্ষাকৃত কঠিন। তো এটি তো আমার নিজের বিষয় তো ভালোবাসার বিষয়, তাকে তো কঠিন বলে আমি মানতে পারবো না। ঠিক আমি যেমন মানতে পারছি না, তোমরা যখন নিয়মিত পড়া শুরু করবে তোমরাও কিন্তু এটাকে কঠিন বলে মানবে না, এই বিশ্বাস আমার আছে। আর কেউ কেউ ভয় পাও যে এখানে অঙ্ক আছে। হ্যাঁ, অঙ্ক আছে, 11-এও আছে, 12-এও আছে, একটা 5 মার্কসের। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অঙ্কের এই 4টি পদ্ধতি যদি জানা থাকে তাহলে ওই 5 মার্কস সবাই তোমরা পাবে। ঠিক আছে, তাহলে কঠিন বলে এই সাবজেক্টটা নেব না, এই চিন্তা কিন্তু তোমরা কেউ করো না, এই ভাবনাটাকে প্রশ্রয় দিও না, কেমন? আর একটা হচ্ছে যে যারা কমার্সে ভর্তি হয়েছ তাদের বলবো, তোমরা গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রির মতো জেনারেল ডিগ্রিগুলো অর্জনের জন্য যখন এগোবে তখন কিন্তু অর্থনীতি প্রতিটি ক্লাসে থাকবে। আর যদি তোমরা সিএ, সিএস, এমবিএর মতো প্রফেশনাল ডিগ্রি অর্জনের জন্য এগো, সেখানেও দেখবে অর্থনীতি আছে। তাই অবশ্যই একাদশ শ্রেণীতে অর্থনীতি নেওয়াটা তোমাদের বুদ্ধির পরিচয় দেবে এবং তোমাদের ভবিষ্যতের জন্য এটা কিন্তু খুবই সহযোগিতা করবে। একাদশ শ্রেণীতেই যদি তোমরা নিয়ে থাকো তাহলে অর্থনীতির ভিত কিন্তু তোমরা এখনই গড়ে তুলতে পারবে। তাই ভবিষ্যতে না নিয়ে এখনই নিয়ে নাও, কেননা বিষয়টা তোমাদের এই দিকে যদি এগোতে হয়, বাণিজ্যিক অর্থাৎ কমার্স লাইনেই যদি তোমরা এগোতে থাকো, অর্থনীতি তোমাদের সমস্ত ক্লাসেই থাকবে। সুতরাং এই সাবজেক্টটাকে তোমরা প্রথমেই নিয়ে নাও, ঠিক আছে? তোমাদের নিজেদের জন্যই বলছি। এবার আসি কোশ্চেন প্যাটার্নের কথায়। 10টি এমসিকিউ থাকবে, অর্থাৎ 10 × 1 = 10। 10টি এসিকিউ, 10 × 1 = 10। 10টি 2 মার্কসের কোশ্চেন, 10 × 2 = 20। 6টি 5 মার্কসের কোশ্চেন, 6 × 5 = 30। আর একটি 10 মার্কসের কোশ্চেন, তাহলে 1 × 10 = 10। তো হিসেব করে দেখো কত হলো, 80 মার্কস। আর বাকি 20 প্রজেক্ট বা প্রকল্পে রয়েছে। ঠিক আছে, আজকে তাহলে শুরু করছি প্রথম অধ্যায়। হ্যাঁ, আর একটা কথা বলি যে যদিও শুধু 12 সিলেবাসের ওপর ভিত্তি করে এইচএস তোমরা দেবে, কিন্তু ইকোনমিক্সের সিলেবাসটা এমনই না যে 12-এর বেসিক কনসেপ্টগুলো সব 11-এ রয়েছে। তাই 11টার প্রথম দিন থেকে যদি তোমরা ঠিকভাবে পড়া শুরু করো তাহলে তোমাদের এইচএসের প্রস্তুতিও কিন্তু প্রথম থেকেই নেওয়া শুরু হলো, এবং যখন এইচএসে ওই বিষয়গুলোই আবার পড়বে তখন দেখবে অনেক সোজা লাগবে। তাই 11টাকে কিন্তু কেউ অবহেলা করো না, কেমন? প্রথম অধ্যায়ে মাত্র একটি এসিকিউ আছে, অর্থাৎ 1 নাম্বার আছে। এবার 1 নাম্বার থাকলে যে কম পড়তে হবে তা কিন্তু নয়, বরং 1 নাম্বার বা
2 মার্কস 1 মার্ক এগুলোর জন্য কিন্তু আরো বেশি পড়তে হবে, কেননা কোথা থেকে আসবে ঠিক নেই। তো তোমরা প্রথম থেকে ক্লাসটা নিয়মিত করো, দেখবে কোনো অসুবিধে হবে না। প্রথম অধ্যায় আছে অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু। এবার অর্থনীতির সংজ্ঞা বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে দিয়েছেন। প্রথম যিনি দিয়েছেন তার কথা বলি। তো আমি যখন পড়াবো তখন তোমরা পারলে কেন আমি চাইবো তোমরা লিখে নিও, আমি স্লোলি বলবো, তোমরা লিখে নিও, তাহলে যখন তোমরা পড়বে কোনো অসুবিধা হবে না। ফার্স্ট হচ্ছে অ্যাডাম স্মিথ। তাহলে আমরা প্রথম বলছি অ্যাডাম স্মিথের সংজ্ঞা। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1776 খ্রিস্টাব্দে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অফ নেশনস এই বইটিতে অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তার মতে অর্থনীতি হলো সম্পদ সম্পর্কিত বিজ্ঞান। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। তার মতে কোনো দেশের ধনসম্পদ কিভাবে বৃদ্ধি পাবে এবং সেটি কি কি বিষয়ের ওপর নির্ভর করে সে সম্পর্কে আলোচনায় অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে এই যে এইটুকুর মধ্যে আমরা কিন্তু 4টে এসিকিউ পেয়ে গেলাম। অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ, তিনি কোন বইয়ে অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, বইটার নাম আমি অনেকটা বড় বলেছি, তোমরা শুধুমাত্র শেষ পাঠটুকু মনে রাখতে পারো, দি ওয়েলথ অফ নেশনস। কত সালে বইটি লিখেছিলেন? 1776 খ্রিস্টাব্দে। আর তিনি অর্থনীতির সংজ্ঞা কি বলেছেন? অর্থনীতি হলো সম্পদ সম্পর্কিত বিজ্ঞান। এই প্রসঙ্গে একটা কথা ভালো করে বুঝে নাও যে একটা দেশের অর্থনীতি তার মানে ধনসম্পদ কতটা আছে সেটার উপর নির্ভর করছে না, কি কি বিষয়ের উপর ধনসম্পদ নির্ভর করে সেটাই হলো ফ্যাক্টর। একটা সাধারণ উদাহরণ শোনো, যে পাশাপাশি দুটো পরিবার আছে, একটা ধনী পরিবার আর একটা গরিব পরিবার। ধনী পরিবারে অনেক অর্থ জমানো আছে, তো সেই পরিবারের একটি ছেলে বা মেয়ে, সেই পরিবারের সন্তান, সে অলসভাবে জীবনযাপন করে, সেভাবে পড়াশোনা করে না, সে জানে তার অনেক টাকা পয়সা আছে পূর্বপুরুষের, সে হেসে খেলে জীবনটাকে কাটায়। পাশাপাশি যে দরিদ্র পরিবারের পাশাপাশি সেখানে একটি ছেলে বা মেয়ে, সে কি করছে? স্ট্রাগল করে যাচ্ছে, পড়াশোনা করছে এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে। একটা সময় দেখা যাবে সে প্রতিষ্ঠিত হবে। এবার অ্যাডাম স্মিথ বা বাস্তবের কথা অনুযায়ী আমরা কি দেখব? যে ভবিষ্যতে দুটো পরিবারের মধ্যে অর্থনীতির দিক থেকে সমৃদ্ধশালী কোন পরিবারটা হবে? অবশ্যই দরিদ্র পরিবার। তার কারণ হচ্ছে সেই পরিবার ধনসম্পদ বাড়ানোর চেষ্টা করেছে, তাদের যে ফিক্সড অ্যাসেট সেইটার ওপর কিন্তু বসে থাকেনি। বোঝা গেল? নেক্সট হচ্ছে আলফ্রেড মার্শালের সংজ্ঞা। 1890 খ্রিস্টাব্দে প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটিতে মার্শাল অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তার মতে মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তাই হলো অর্থনীতি। আমি আবার বলছি, মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করে যে শাস্ত্র, তাই হলো অর্থনীতি। Economics is the study of mankind in the ordinary business of life. উৎপাদন, বন্টন, ভোগ ইত্যাদি মানুষের সর্বপ্রকার দৈনন্দিন কাজকর্মই অর্থনীতির আলোচ্য বিষয়। তাহলে এতটা আমরা মার্শাল সম্পর্কে বা মার্শাল অর্থনীতি সম্পর্কে কি বলেছেন সেটা দেখলাম। এখানেও আমরা কতগুলো এসিকিউ পাচ্ছি যে মার্শাল অর্থনীতির সংজ্ঞা বলতে কি বলেছেন, কত সালে বইটি লিখেছেন, বইটির নাম কি। তো মার্শালের সংজ্ঞাটা কি? ভীষণ সুন্দর একটা সংজ্ঞা। দেখো যে মানুষের দৈনন্দিন জীবনে সাধারণ কাজকর্ম নিয়ে আলোচনা করছে যে শাস্ত্র। এই যে দৈনন্দিন জীবনে সাধারণ কাজকর্ম, আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা পড়াটা শুনছো, শিখছো। মার্শাল কি বলছেন? এটাও অর্থনীতির আলোচ্য বিষয়। তোমরা ভেবে দেখো কথাটা ঠিক। তোমরা কেন শিখছো? তোমরা শিক্ষা অর্জন করছো এবং এই শিক্ষা অর্জন ভবিষ্যতে তোমাদের যোগ্যতা
বৃদ্ধি করবে, তোমাদের যোগ্য করে তুলবে নিজে প্রতিষ্ঠিত হওয়ার। ঠিক আছে? প্রতিদিন সকালে আমরা দেখছি যে মানুষ জীবনযাপনের জন্য ঘর থেকে বেরোচ্ছেন। তারা বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে, কৃষক কৃষিক্ষেত্রে, শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে যাচ্ছেন, ডাক্তার যাচ্ছেন চিকিৎসালয়ে, প্রত্যেকটা মানুষ, শিল্পের শ্রমিক তিনিও কোনো কাজে যাচ্ছেন। তাহলে প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে কি? তার জীবনযাপন, এবং সেখানে ঘুরে ফিরে কি আসছে? অর্থ উপার্জন করা। এই যে লাস্ট কথাটা বললাম, উৎপাদন, বন্টন এবং ভোগ, এইগুলো হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয়। তুমি দেখো, এই যে আজকে যে পড়াশোনাটা শিখছো, এটা কিন্তু একটা উৎপাদন। শিক্ষাকে আমরা বলি কি? একটা সেবা ক্ষেত্র, অর্থাৎ তোমার যোগ্যতা তুমি অর্জন করলে। ঠিক আছে? ঠিক সেইভাবেই কৃষক উৎপাদন হচ্ছে, সেটা বন্টন হচ্ছে, অর্থাৎ আমাদের যেমন যেমন প্রয়োজন আমরা কিনে নিচ্ছি, কিনে কি করছি? আমরা ব্যবহার করছি, অর্থাৎ ভোগ করছি। তাহলে সমস্তটাই হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয়। নেক্সট, লায়নেল রবিন্সের সংজ্ঞা। অধ্যাপক রবিন্স 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত তার বিখ্যাত বই নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স, এটিতে অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন। তার মতে অর্থনীতি হলো এমন একটি বিষয় যার কাজ বিভিন্ন ব্যবহার আছে এইরকম সীমাবদ্ধ উপকরণকে কিভাবে অসংখ্য উদ্দেশ্যে কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করা। আবার বলছি, রবিন্সের মতে অর্থনীতি হলো এমন একটি বিষয় যার কাজ বিভিন্ন ব্যবহার আছে এরকম সীমাবদ্ধ উপকরণকে কিভাবে অসংখ্য উদ্দেশ্য সিদ্ধির কাজে লাগানো যায় তা নিয়ে আলোচনা করা। ইংলিশ ভার্সনটা, অর্থাৎ যেটাতে তিনি বলেছিলেন সেটা কি? ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার as a relationship between ends and scarce means which have alternative uses. আমি ইংলিশ ভার্সনটা এই কারণেই বলছি যে তারা তো সবাই ইংলিশেই বলেছিলেন, আমরা তো সেটা বাংলায় বলছি। তো তোমরা চেষ্টা করবে, যদি ইংলিশ ভার্সনটা না মনে রাখতে পারো অসুবিধা নেই, আর চেষ্টা করলে ক্ষতি নেই। আচ্ছা, রবিন্সের সংজ্ঞাটা কিন্তু অপেক্ষাকৃত অনেক ব্যাপক এবং অনেক বেশি, আরো বেশি বাস্তববাদী। মুখস্থ করার চেষ্টা না করে আগে বুঝে নাও। আগেই বলে দিই, আচ্ছা, লায়নেল রবিন্সের সংজ্ঞার সঙ্গে আরো দু একটা কথা লিখে নাও, তারপরে আমি একবারে বোঝাচ্ছি। 3টি বাস্তব সত্যের উপর ভিত্তি করে রবিন্স এই সংজ্ঞা দিয়েছেন। নাম্বার এ, মানুষের অভাব অনন্ত, আনলিমিটেড হিউম্যান ওয়ান্টস। নাম্বার বি, উপকরণ বা সম্পদ সীমিত, লিমিটেড রিসোর্সেস। নাম্বার সি, সীমিত উপকরণের বিকল্প ব্যবহার আছে, অল্টারনেটিভ ইউজেস অফ লিমিটেড রিসোর্সেস। তাহলে এই 3টি বাস্তব সত্য যদি আগে আমরা ক্লিয়ার করে নিই, তাহলে কিন্তু রবিন্সের সংজ্ঞাটা অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে। দেখো, আমাদের অভাব বা চাহিদা অনন্ত। অভাব মানে এই নয় যে আমি খেতে পারছি না, আমার প্রয়োজনীয় জিনিস কিনতে পারছি না। অভাব মানে আমাদের চাওয়া, অর্থাৎ চাওয়ার কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষ, কেউ বলতে পারবে না যে চাওয়ার শেষ আছে। শুধুমাত্র যাদের পার্থিব জিনিসের উপর কোনো রকম আগ্রহ নেই, লোভ নেই, তারা বাদ দিয়ে আমরা তো সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকেরই চাওয়া আছে, কিন্তু চাহিদার কোনো শেষ নেই। একটা চাহিদা পূরণ হলো, তার আগে মনে হচ্ছিল তো এটা যদি আমার হয়ে যায়, আমি চাকরি পেয়েছি, বাড়ি করলাম, ব্যাস, আমার আর কোনো ডিম্যান্ড নেই। কিন্তু সেটা ভুল, আবার কিছু না কিছু ডিম্যান্ড ক্রিয়েটেড হবে। তাহলে আমাদের চাহিদার কোনো শেষ নেই, অর্থাৎ চাহিদা অনন্ত বা অভাব অনন্ত। কিন্তু যা দিয়ে চাহিদাটা মেটাবো, অর্থাৎ আমার টাকা পয়সা, আমার সম্পদ, সেটা তো সীমিত। যারা রিচ, যারা পুয়ার, সবার ক্ষেত্রেই সীমিত। রিচের ক্ষেত্রে আমি কেন বলছি সীমিত, সেটাতেও তো একটা পরিমাণটা আছে, পরিমাণটা তো আনলিমিটেড নয়। যে কোনো মানুষের একটা সম্পদ বলো, অর্থ বলো, তার তো একটা সীমা আছে বা পরিমাণটা নির্দিষ্ট আছে। হ্যাঁ, নির্দিষ্ট মানে সম্পদ নির্দিষ্ট, কিন্তু অর্থের পরিমাণ বাড়তেই পারে। কিন্তু সেটা কিন্তু যার যত বেশি আছে তার কাছে কিন্তু তার সেই সম্পদটা কিন্তু অবশ্যই সীমিত। আমি যাদের বেশি আছে তাদের কথা বাদ দিচ্ছি, আমরা ছাপোষা মানুষ, আমাদের কথা ভাবি।
যে আমাদের অভাব অনন্ত, কিন্তু যা দিয়ে মেটাবো অর্থাৎ টাকা পয়সা এগুলো কিন্তু সীমিত। তাহলে সীমিত সম্পদ বা সীমিত টাকা পয়সা, অথচ আমার চাহিদা অনেক। আবার আর একটা কি সমস্যা, এই যে সীমিত সম্পদ তার আবার বিকল্প ব্যবহার আছে। অর্থাৎ এই নয় যে আমার কাছে একটা 1000 টাকার নোট আছে, শুধু 1000 টাকাটা দিয়ে যদি আমি একটা ড্রেস কিনতে পারতাম, একটা ব্যাগ কিনতে পারতাম তাহলেই হয়ে যেত, বা বই কিনতে পারতাম তাহলেই হয়ে যেত। তাহলে 1000 টাকা দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস কিনতে পারি। তার মানে এই যে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার আছে। তাহলে আমাকে ঠিক করে নিতে হচ্ছে যে 1000 টাকা দিয়ে আমি ড্রেস কিনবো, বই কিনবো, না ব্যাগ কিনবো, না কোথাও বেড়াতে যাব, না ভালো খাবার কিনবো। তাহলে একটা চয়েস প্রবলেম চলে আসছে। তাহলে ইকোনমিক্স আমাদের সেটাই শেখাচ্ছে। এবার ভালো করে সংজ্ঞাটার দিকে খেয়াল করো যে অর্থনীতি এমন একটা বিষয় যার কাজ হলো বিভিন্ন ব্যবহার আছে এরকম সীমাবদ্ধ উপকরণকে, সীমাবদ্ধ উপকরণ বলতে আমি টাকা পয়সা জমি বাড়ি এসবকে বলছি, সেটাকে কিভাবে অনেক উদ্দেশ্যে কাজে লাগানো যায় সেটা আমাদের শিখিয়ে দিচ্ছে। একটা সিম্পল এক্সাম্পল বলছি। স্টুডেন্টের কাছে সীমিত সম্পদ বলতে কি বলো তো? কাছাকাছি থাকলে আমি অপেক্ষা করতাম, কিন্তু এখন তো আমি তোমাদের উত্তরটা পাবো না। তো প্রত্যেকবারই আমি এটা জিজ্ঞেস করি, স্টুডেন্টরা কিন্তু উত্তর দেয়। স্টুডেন্টের কাছে সীমিত সম্পদ, সব মানুষের কাছে অবশ্যই সীমিত সম্পদ, এটা সব মানুষের কাছে। তো স্টুডেন্টদের কাছে আমি আলাদা করে বলছি, তোমাদের পড়াচ্ছি এটা বোঝানোর সুবিধার জন্য। সময়। তাহলে আজ প্রথম দিন থেকে, যেদিন থেকে তোমরা 11-এ পড়া শুরু করেছো, সেদিন থেকে তোমাদের টার্গেট হলো যে এইচএসের রেজাল্টটা ভালো করা, কিন্তু সময় তো সীমিত। তাহলে সীমিত সম্পদ দিয়ে তোমাকে এমনভাবে সাবজেক্টগুলো পড়তে হবে যাতে প্রত্যেকটা সাবজেক্ট ঠিকঠাক পড়া হয়। সাপোজ পরীক্ষার আগের দিন তোমার টাইম লিমিটেড, কিন্তু তোমার অনেকগুলো সাবজেক্ট আছে, ওই টাইম দিয়ে তুমি বেঙ্গলি, ইংলিশ, হ্যাঁ, আর যা যা সাবজেক্ট যে যা নিয়েছো সেগুলোকে যেটা তোমার ঠিক মনে হবে সেটাকেই বেছে নিতে হবে। কেন ওই টাইমের মধ্যে তুমি বিভিন্ন সাবজেক্ট পড়তে পারো, কিন্তু তুমি বেছে নেবে কোনটা অবশ্যই যেটা পরের দিন আছে। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে সীমিত সম্পদকে কিভাবে অনেক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছি সেটা আলোচনা করছে যে শাস্ত্র, সেটাই হলো অর্থনীতি। আচ্ছা, অর্থনীতি সম্পর্কে অর্থনীতিবিদরা যা যা বলেছেন এই তিনজনের সংজ্ঞাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আরও কয়েকজন বলেছেন, কিন্তু আজকে তোমাদের প্রথম ক্লাস শুরু হলো, জানি না একটানা তোমরা কতটা শুনবে। আমি চাইবো আজকে পুরোটা শোনো, আমি কিন্তু সংজ্ঞাগুলো এখনো কমপ্লিট করিনি, বাকি কয়েকজন যারা বলেছেন। আজ তবে এতটাই থাকুক, আর নিয়মিত ক্লাসটা ফলো করবে এবং প্রথম দিন থেকে তোমরা পড়াশোনা শুরু করে দেবে, তাহলে কোনো চাপ লাগবে না। ঠিক আছে? ভালো থেকো সবাই, সাবধানে থেকো। তবে আজ এতটাই।